আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সীমান্তে বাড়ছে সংক্রমণ। এক সপ্তাহে রাজশাহীতে ১০০ মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ল আরও ৭ দিন। কোথাও পরিস্থিতি খারাপ হলে লকডাউন দেবে স্থানীয় প্রশাসন। মন্ত্রিসভার সিদ্ধান্ত, নতুন টিকায় অগ্রাধিকার পাবে বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীরা। আসছে ৬,০২,৮৮০ কোটি টাকার বাজেট। গুরুত্ব পাবে করোনার টিকা কেনা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান। দাম কমল এলপিজির। ১২ কেজি সিলিন্ডার এখন থেকে ৮৪২ টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের সীমান্ত এলাকার করোনা পরিস্থিতি নিয়ে ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার এখনও ৫০% উপরে। এ অবস্থায় জেলায় চলমান লকডাউন আরও ৭ দিন বাড়িয়েছে প্রশাসন। সীমান্তের অন্য ৬ জেলাতেও করোনার গড় শনাক্ত এখন ২৫ থেকে ৩০%। এসব এলাকাকে রেড অ্যালার্ট ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুপারিশ করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। করোনা মহামারীতে এখন দেশের সবচেয়ে বিপজ্জনক এলাকা চাঁপাইনবাবগঞ্জ। লকডাউনের মধ্যেও ২ সপ্তাহ ধরে এই জেলায় সংক্রমণ বাড়ছে। হাসপাতালে জায়গা না পেয়ে ঘরেই চিকিৎসা নিচ্ছেন আক্রান্ত শত শত মানুষ। আমরা সরকারি পর্যায়ে যে হিসাব পাচ্ছি বা যে রোগী পাচ্ছি, সেটা তো অ্যাকচুয়াল চিত্র আসলে না, তার থেকে অনেক চিত্রটা বেশি আর কি। এই কারণে আমি বলবো, কারণ সব রোগী তো আসলে ইনভেস্টিগেশনের আওতায় আসছে না। জরুরি সভা করে সোমবারও জেলা প্রশাসন নতুন নির্দেশনা দিয়েছে। সোনা মসজিদ বন্দর দিয়ে আসা পণ্যবাহী ট্রাক, শ্রমিক ও কুলিদের নির্ধারিত সীমানার বাইরে চলাচল একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। লকডাউন বাড়ানো হয়েছে আরও ৭ দিন। যেহেতু ৭ দিনের আমরা কঠোর লকডাউন এনশিওর করেছি, মানুষ অ্যাকসেপ্ট করেছে, আপনারা সেটা নিউজ করেছেন। তো আমরা আশাবাদী, 2টা স্ট্যান্ডার্ড আমাদের আছে, সেটা থেকে আমরা মনে করি যে আমরা নিম্নের দিকে ইনশাল্লাহ যাব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৪ জন, এর ৩ জনই চাঁপাইনবাবগঞ্জের। প্রতিদিন শত শত রোগীর চাপে হিমশিম অবস্থা সেখানে। প্রতিদিনে এত সংখ্যক রোগী আসছে যে আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছি এদেরকে ম্যানেজ করার জন্য। এইরকম রোগী বাড়তে থাকে, একটা পর্যায়ে হয়তো আমরা এইভাবে ম্যানেজ করা সম্ভব হবে না। সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী নওগাঁ, নাটোর, রাজশাহী, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া ও যশোরেও ক্লাস্টার লকডাউন দেওয়ার সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। যদি অতীব সংক্রমণ বেড়ে যায় তখন রেড অ্যালার্ট বলতে অনেক কিছু, যে শুধু লকডাউন না, মানে সেখানে বিধিনিষেধ অনেক বেশি। আমার মনে হয় যে ডিসি, ওখানকার সিভিল সার্জন, তারা একসাথে যৌথভাবে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে কি পদক্ষেপ নেওয়া যায় সেটার একটা গাইডলাইন তো অলরেডি আছে, সেইভাবে যেন চলে। সীমান্ত সংক্রমণ পরিস্থিতি আরও ২ সপ্তাহ এরকম থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৭ দিনে দেশে ফিরে আসা প্রায় ৭৫০ বাংলাদেশের মধ্যে ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়, যার মধ্যে ৫ জনের শরীরে পাওয়া গেছে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা। জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবুল শাহিন এই তথ্য জানান। সীমান্ত বন্ধ থাকায় ভারতে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ অনুমতি নিয়ে গত ৭ দিনে ৭৪০ জন যাত্রী দেশে ফিরেছেন। এর মধ্যে ইমিগ্রেশনে ১৭ জনের করোনা শনাক্ত হয়। বাকিদের ঝিকরগাছা ও বেনাপোলের বিভিন্ন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হলে আরও ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ দেখা যায়। এদের মধ্যে ৫ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। দিনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৬১৯ জনে। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন মহিলা। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ১২ জন এবং ঢাকা বিভাগে ৯ জন মারা গেছেন। সবশেষ ২৪ ঘন্টায় ১৮,৮৬২টি নমুনা পরীক্ষায় ১,৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৪১%। এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৬৭ জন। সুস্থতার হার ৯২.৪৮%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের ঝুঁকি বিবেচনায় সীমান্তবর্তী জেলাগুলোতে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে প্রশাসনকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে লকডাউন দিতে দেরি হলে 7 জেলায় সংকট তৈরির আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জানাচ্ছেন আপেল মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা সহ ভারতীয় সীমান্তবর্তী 7 জেলায় সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী। এ অবস্থায় কোথাও পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা কোনো এলাকায় লকডাউন দিতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি, যেমন চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে সাজেশন আসছে, তারাই আমাদেরকে সাজেশন দিচ্ছে। ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক যে এটা ভেরি মাচ নেসেসারি, ইউ গো ফর দ্য লকডাউন, নো প্রবলেম। এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু। পাশাপাশি সীমান্তের জেলাগুলোয় কঠোর লকডাউন করার দাবি জানান স্বাস্থ্যমন্ত্রী। দেরি করলে পরে তো বাড়ার সম্ভাবনা আছে, সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তো আছেই। প্লাস রাজশাহী ওই জোনে আম এবং লিচুর সিজন, বেচা বিক্রির সিজন, ওখানে তো 3-4 হাজার কোটি টাকার এই ব্যবসাটা হয়। তো একদম সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট লকডাউন দিলে এই যে চাষিরা, আমের চাষিরা, ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা ছাড়াও আগস্টের মধ্যে চীন থেকে 1.5 কোটি টিকা দেশে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল কলেজ ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে জানান তিনি। যত বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বেসরকারি দুটোরই ছাত্র ছাত্রী এবং শিক্ষক সকলদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেওয়ার চেষ্টা করব। এদিকে বিরোধী দলীয় নেতা, উপনেতা আইন, ফাইন্যান্স কোম্পানি আইন, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, পৃথিবীর বহু দেশে এই ধরনের নজির রয়েছে। জাতীয় পরিচয়পত্র এবং ভোটার আইডি এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক সভা শেষে তিনি এসব কথা বলেন। এই ন্যাশনাল আইডি কার্ড এটি দেওয়ার জন্য যে তথ্যপাত্র সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগ্রহ করে। সুতরাং এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছে সেটি সব অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের মতোই সিদ্ধান্ত, এবং এটি ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার জন্য যারা ভোটার হওয়ার জন্য উপযুক্ত তাদের তালিকা তো অবশ্যই সেটি নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করা হবে। আসছে 6,02,880 কোটি টাকার বাজেট। অগ্রাধিকার তালিকায় থাকবে করোনার টিকা কেনা এবং স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাত। মহামারীর সময়ে স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বরাদ্দের পাশাপাশি এবারও থাকবে থোক বরাদ্দ। তবে বরাদ্দ যাই হোক, যথাযথ ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। শরফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীকে প্রাধান্য দিয়ে আসছে 2021-22 অর্থবছরের বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ শিরোনামে এবারের বাজেটের আকার হবে 6,02,880 কোটি টাকা, যা জিডিপির 17.3 এই বাজেট চলতি 2020-21 অর্থবছরের চেয়ে 32,000 কোটি টাকারও বেশি। করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার দেয়া খাতগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা। বাজেটে পর্যাপ্তভাবে যাতে ভ্যাকসিন ক্রয়ের জন্য বাজেট থাকে এবং একই সাথে ভ্যাকসিনেশন প্রোগ্রামটি যাতে দ্রুততর গতিতে সরকার বাস্তবায়ন করতে পারেন ভ্যাকসিন সংগ্রহের মাধ্যমে। আগামীতে অন্তত কোভিডের যদি তৃতীয় চতুর্থ ঢেউ কোনো সময় আসে, তাও যাতে মানুষজন এই টিকা দেবার সুরক্ষার মাধ্যমে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পারে। সামাজিক নিরাপত্তাও যেমন বাড়বে, একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরো কি করে সুযোগ দেওয়া যায় সেই ধরনের কথাও হয়তো থাকবে। করোনার টিকা সহ স্বাস্থ্য খাতের আগামী বাজেট এবারের চেয়ে প্রায় 5,500 কোটি টাকা বেড়ে দাঁড়াবে 35,000 কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য 26,000 কোটি টাকা এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে দেয়া হবে 9,000 কোটি টাকা। এইবার আমরা পরিষ্কারভাবে স্বাস্থ্যকে আমরা সামনে রাখবো
স্বাস্থ্য ক্ষেত্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি, সকল কিছুর ক্ষেত্রে সরকার আরও গভীরভাবে কাছাকাছি গিয়ে দেখবে এবং এই জন্য আমার ধারণা এই বাজেটে আপনারা এটার প্রতিফলন দেখবেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী 2021-22 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে। নিয়মিত বরাদ্দের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য খাতের থোক বরাদ্দও। করোনা মহামারীর মধ্যে আরও একটি বাজেট আসছে, যেখানে স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন হতে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন জিডিপির 7% এ খাতে বরাদ্দ দিতে হবে, আর তাহলেই মহামারীর মধ্যে অনেকাংশেই করোনাকে মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় চলতি অর্থ বছরে বাজেট বাস্তবায়ন হয়েছে 42%। এই পরিসংখ্যানকে হতাশামূলক বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আগামী বাজেট প্রবৃদ্ধিমূলক না হয়ে জীবন ও জীবিকা কেন্দ্রিক করার প্রস্তাব তাদের। বাজেট নিয়ে সিপিডির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে কর আরোপ না করে রাজস্ব আদায় বাড়াতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ এবং কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধের প্রস্তাব দেওয়া হয়। করোনায় গ্রামের পাশাপাশি শহরের দরিদ্রদের সুবিধা দিতে সামাজিক সুরক্ষা খাতে জিডিপির 4% বরাদ্দের পরামর্শও দেয় সিপিডি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটি বাস্তবায়ন হওয়া দরকার। সরকার যেটি প্রায়শই করে থাকেন সেটি হলো ব্যয় কাঠামো ঠিক করে পরে আয় কাঠামোর দিকে যান। আয়ের সঙ্গে সংগতিপূর্ণ ব্যয়, এরকম ভাবেই আসলে সরকার বাজেট কাঠামো ঠিক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। জিডিপির 4% এই সামাজিক নিরাপত্তা খাতে ব্যবহার করা উচিত। দুর্নীতি এবং দুর্বলতা এইগুলোর কারণে কিন্তু এই স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েও কোনো লাভ নেই। সুতরাং যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেটার বাস্তবায়নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে বিশেষ মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশ্লেষকরা। এসএমই উদ্যোক্তাদের কাছে সরকারের দেয়া বরাদ্দ যাতে পৌঁছে আসন্ন বাজেটে সেই বিষয়ে দিক নির্দেশনাও দেখতে চান তারা। এছাড়া স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ, প্রবাসী আয়ের উপর প্রণোদনা বাড়ানো এবং কালো টাকা সাদা করার বিষয়ে আরও ভাবনা চিন্তার পরামর্শ দিয়েছেন তারা। ফজর রাবি জানাচ্ছেন বিস্তারিত। জীবন ও জীবিকার প্রাধান্য ও আগামী বাংলাদেশ, এই শিরোনামে আগামী 3রা জুন উপস্থাপন করা হবে 2021-22 অর্থ বছরের বাজেট। এরই মধ্যে জানা গেছে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে এই অর্থনৈতিক পরিকল্পনা, যাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা। এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত আয়োজন মুক্ত মতে যোগ দিয়ে অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জোর দিলেন করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার উপর। মানুষের জন্য যে ভ্যাকসিন স্বল্প মেয়াদে ইম্পোর্ট করে এনে এবং দীর্ঘমেয়াদে দেশের মধ্যে উৎপাদন করা, এটার ব্যবস্থা করতে হবে। কর্পোরেট ট্যাক্স কমিয়ে ট্যাক্সের আওতা বাড়ানো এবং এসএমই খাতের দিকে বিশেষ মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন এফপিসিসিআই সভাপতি জসিমউদ্দিন। 20,000 কোটি টাকা আমাদেরকে প্রণোদনা দিয়েছেন ক্ষুদ্র মাঝারিদের জন্য, কিন্তু 1 বছর পরেও কিন্তু 62% মাত্র দিতে পেরেছেন। তার মানে এরা এখনো সরকার দিতে চেয়েছেন, তারপরেও কিন্তু ব্যাংকগুলি তাদের কাছে পৌঁছাতে পারে নাই। তো সুতরাং এদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে। শিল্পের র মেটেরিয়ালস, মৌলিক কাঁচামাল ইম্পোর্টের সময় আমাদেরকে 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং অ্যাডভান্স ব্যাট নেওয়া হয়। এই যে টাকাটা আমাদের ফেরত দেওয়া হয়। তো আমি কথা হচ্ছে যে জিনিস আপনি ফেরত দেবেন সেটা নেবেন কেন? শ্রম ও জনশক্তি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন প্রবাসীদের পাঠানো অর্থের উপর প্রণোদনা বাড়ানো এবং কালো টাকা সাদা করার বিষয়ে আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। কালো টাকাকে আমরা প্রদর্শিত বা সাদা করবার জন্য যে ব্যবস্থা করার কথা চিন্তা করা হচ্ছে সেটা আরেকটু ভেবেচিন্তে করা উচিত এবং এই জায়গাটাতে যাতে স্ল্যাব অনুযায়ী 5 কোটি টাকার জন্য যদি 10% এই কর প্রদান করতে হয়, তাহলে একটা স্ল্যাব তৈরি করা যাতে হয়। 12-15% পর্যন্ত এই স্ল্যাব করা যেতে পারে। 2% যে প্রণোদনা প্রদান করা হতো প্রবাসীদের প্রেরিত অর্থের উপর, এই আয়টাকে ধরে রাখবার জন্য 2% থেকে বাড়িয়ে 4% থেকে 5% করা যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের অভিবাসী কর্মীরা, অভিবাসী ভাই বোনরা আরো বেশি উৎসাহিত হবে। বিশিষ্টজনদের প্রত্যাশা দুর্নীতি যেন কোনোভাবেই দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা না হতে পারে, সেদিকে বিশেষ মনোযোগ দিয়ে তৈরি হবে আগামী অর্থ বছরের কর্মপরিকল্পনা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ববাজারে দাম কমায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমালো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় বেসরকারি খাতে 12 কেজির সিলিন্ডারে ভ্যাট সহ সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে 842 টাকা। শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত।
দেশে প্রথমবারের মতো গত 12 এপ্রিল এলপিজির দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সে সময় বলা হয়েছিল বিশ্ববাজারের সাথে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। এর আগে 29 এপ্রিল এক দফা দাম সমন্বয় করা হয়। বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বেসরকারি খাতে 12 কেজির সিলিন্ডারে ভ্যাট সহ সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে 842 টাকা, আর সরকারি 12.5 কেজি এলপিজির আগের দাম 591 টাকাই থাকছে। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে কৃষক সহ মূল্য প্রতি কেজি 70 টাকা 17 পয়সা সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক মূল্য 842 টাকায় সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। আগের মাসে এলপিজির মূল্য ছিল 906 টাকা। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম লিটার প্রতি 41 টাকা 74 পয়সা, আগে ছিল 44 টাকা 70 পয়সা। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসক সহ মূল্য প্রতি লিটার 41.74 টাকায় অর্থাৎ 41 টাকা 74 পয়সায় সমন্বয়করত আদেশ প্রদান করা হয়েছে। কমিশন ঘোষিত মূল্যহার বাস্তবায়নে স্থানীয় প্রশাসন যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য বাণিজ্য সচিব ও জ্বালানি সচিবকে চিঠি দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভূমিহীন ও সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে, তবে এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এমপি রতন। মাহবুব কবির চপলের রিপোর্ট। নিজের জমি বিক্রি করতে গিয়ে সুনামগঞ্জ 1 আসনের এমপি রতনের বড় ভাই ও ভাতিজার আক্রোশের শিকার হন বলে অভিযোগ করেন ধর্মপাশা গ্রামের বাসিন্দা বিকাশ রঞ্জন সরকার। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হন। তার 7 বিঘা জমি সংসদ সদস্য দখল করেছেন বলেও অভিযোগ করেন বিকাশ। প্রথমে 2 একর 5 শতক জমি এমপি সাহেব কৌশলে আমার কাছ থেকে ওনার 2 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। এটা কোনো মূল্য আমাকে দেন নাই এবং ওনার নতুন বাড়ির সীমানা প্রাচীরের ভিতরে যে মোট 37 শতক এটা সীমানা প্রাচীরের ভিতরে বেদখল রেখেছেন। আর গত 3 তারিখে ওনার বড় ভাই আমাকে আটকে রেখে কিলঘুষি মারধর করেছেন এবং আমাকে সাম্প্রদায়িক গালাগাল সহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। একই উপজেলার ইমরান নামের একজনের সরকারি বরাদ্দ দেয়া 56% জমিও এমপি রতন দখল করেছেন বলে অভিযোগ করেন। 56% জমি সরকার কর্তৃক আমি বন্দোবস্ত পাই, এই ভূমি নিচে বন্দোবস্ত পাই। এই জমিটা মোয়াজ্জেম হোসেন রতন ওনার সাঙ্গপাঙ্গ লোকজন জমি অনেক জায়গা ভরাট করিয়া দখলে নিয়ে গেছে। বলছে যে তুমি অন্য জায়গা দেখো, আমি তোমার অন্য জায়গা দিব দিয়ে আর কোনো যোগাযোগও নাই, কোনো কথাবার্তাও নাই। যিনি আমাদের হত্যাকর্তা, যিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের উপর অত্যাচার করে, বিচার কিভাবে পাবো? তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এমপি রতন। এটা উদ্দেশ্য প্রণোদিত, ও তারা ট্রান্সফার করা হয়েছে ধর্মভাষা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? সে হইলে আমাদের নেতা, তার আত্মীয়। আপনার ভাই আর আপনার ভাতিজা তাকে মারতে গেছেন, এরকম ভিডিও একটা আছে। ভাই এগুলা তো ঘটনা হয়েছে, মামলা হয়েছে, এটা আইনগত, কিন্তু জমি দখল এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। অবশ্য জমি দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর ভাসানচরে রেশন, সুপেয় পানি সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রতিনিধি দলের পরিদর্শনের সময় এই বিক্ষোভ করা হয়। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 14 সদস্যের জাতিসংঘ প্রতিনিধি দল রোহিঙ্গাদের সাথে কথা বলতে গেলে তারা বিভিন্ন দাবি জানায়। পাশাপাশি প্রতি মাসে পরিবার প্রতি 5,000 টাকা বরাদ্দ, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং কর্মসংস্থানেরও দাবি করে শরণার্থী শিবিরের বাসিন্দারা। যথেষ্ট সুযোগ সুবিধা না থাকায় অনেকে ভাসানচর ছেড়ে চলে যাওয়ার ইচ্ছার কথাও জানায়। মঙ্গলবার কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন করবে ইউএনএইচসিআর প্রতিনিধি দলটি। যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারাই অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এদিকে একই স্থানে জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে জাসাসের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী রেখে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অপশক্তি, এর অপকর্ম ঢাকা দেওয়ার জন্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপর আজকে নিপীড়নের খড়গ চালিয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ সহ ২১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক কমিটি। সকালে সাতক্ষীরা ডিসি অফিস সংলগ্ন সড়কে এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ কর্মসূচিতে বক্তব্য রাখেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। জন্মহার কমে যাওয়ায় বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চীনে এবার ৩ সন্তান নীতি চালু করেছে সরকার। গত মাসে চীনের জাতীয় ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স জানায়, দম্পতিদের সন্তান নিতে সরকার উৎসাহ দেওয়া সত্ত্বেও ২০২০ সালে জন্মহার হ্রাস পায় ১,২০,০০,০০০। সন্তান কম নেয়ার কারণে দেশটিতে অর্থনীতির চালিকা শক্তি, তরুণ কর্মশক্তির ঘাটতি তৈরি হয়, যাতে প্রেসিডেন্ট শি জিনপিং শাসিত সরকার শঙ্কিত হয়ে ৩ সন্তান নীতি চালু করল। প্রায় ৪০ বছর ধরে চীনে বিতর্কিত ১ সন্তান নীতি চালু ছিল। ২০১৬ সালে বয়স্ক কর্মশক্তি এবং অর্থনৈতিক স্থবিরতার জন্য চীন ১ সন্তান নীতি থেকে সরে এসে ২ সন্তান নীতি প্রবর্তন করে। এবারে বাণিজ্য সংবাদ। অনুষ্ঠিত হল যমুনা ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা। ভার্চুয়ালি আয়োজিত সভায় ২০২০ সালের শেয়ার হোল্ডারদের জন্য ১৭.৫০% নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। অনলাইনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, রিস্ক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুল কবির খান সহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং শেয়ার হোল্ডাররা অংশগ্রহণ করেন। চট্টগ্রামের লোহাগড়ার নাফার টিলা বাজারে উদ্বোধন হল আল আরাফা ইসলামী ব্যাংকের ৫০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট। অনলাইনে উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। তিনি এজেন্ট ব্যাংকিং টিমকে অভিনন্দন জানানোর পাশাপাশি এই কার্যক্রম আরও সম্প্রসারণে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. জাফর, শাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহমদ খান এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার টি-20 ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পার্টেক্সকে 7 উইকেটে হারায় আবাহনী। বিকেএসপিতে গাজী গ্রুপকে 7 উইকেটে প্রাইম ব্যাংক। খেলাঘরকে 22 রানে শেখ জামাল আর শাইনপুকুরকে 3 উইকেটে পরাজিত করে মোহামেডান। আর 2টি খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরাগার মানের রিপোর্ট।
সামনেই টি-20 বিশ্বকাপ, সেই ফরম্যাটের সাথে মানিয়ে নিতে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজিত হচ্ছে টি-20 ফরম্যাটে। মিরপুরে তাসামুল হকের 54 বলে 65 রানে টস জয়ী পারটেক্স 5 উইকেটে তোলে 120 রান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে 10 ওভারে 70 রানের টার্গেট পায় আবাহনী। 4 বল আর 7 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। 56 বলে 38 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে বৃষ্টিতে বাতিল হয় লেজেন্ডস রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস এবং প্রাইম দলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার বিকেএসপির ম্যাচ। দুপুরে বিকেএসপির 4 নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে শাইনপুকুর 6 উইকেটে তোলে 126 রান। দলের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন তানজিদ হাসান। মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান ও ইয়াসিন আরাফাত 2টি করে উইকেট তুলে নেন। জবাবে প্রথম ওভারেই উইকেট হারালেও পারভেজ ইমনের 33 বলে 39 এবং সাকিব আল হাসানের 22 বলে 29 রানে 129 রান তুলে নাটকীয় জয় পায় 7 উইকেট হারানো মোহামেডান। শেষ ওভারে আবু হায়দার রনি ছক্কা মেরে সাকিবদের জয় নিশ্চিত করেন। ডিপিএল এর অন্য ম্যাচে জিতেছে মোহাম্মদ আশরাফুলের শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং এনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজের আগেই বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবিতে এমনটাই জানান ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি আরও জানান, সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাফদের মতামতকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একজন হলো শ্রীলঙ্কান আর একজন ইন্ডিয়ান, আরেকজন আছে পাকিস্তানে। তো আমরা চেষ্টা করছি কথা বলতে, সিনিয়র প্লেয়ারদের থেকে আমরা অ্যাডভাইসটা নিই, ওদের মতামতটা আমরা নিই। তার সাথে আমরা যে টিম স্টাফ আছে, হেড কোচ আছে, প্লাস আমরা চিন্তাভাবনা করে আমরা ওইগুলো প্ল্যান করি। ব্রাজিলে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা ফুটবলের আসর। কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ আর আর্জেন্টিনায় করোনার প্রকোপে ভেন্যু পরিবর্তন করা হয়। এদিকে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কোপা আমেরিকায় খেলতে নামবে আর্জেন্টিনা, এমনটাই জানান দলের অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার অফিসিয়াল টুইটারে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা খরা কাটাতে চায় তার দল। তিনি আরও জানান, তরুণরা শিরোপা জিততে মরিয়া হয়ে আছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্তে বাড়ছে সংক্রমণ, 1 সপ্তাহে রাজশাহীতে 100 মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ল আরও 7 দিন। কোথাও পরিস্থিতি খারাপ হলে লকডাউন দেবে স্থানীয় প্রশাসন। মন্ত্রিসভার সিদ্ধান্ত, নতুন টিকায় অগ্রাধিকার পাবে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল শিক্ষার্থীরা। আসছে 6,02,880 কোটি টাকার বাজেট। গুরুত্ব পাবে করোনার টিকা কেনা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান। দাম কমল এলপিজির, 12 কেজি সিলিন্ডার এখন থেকে 842 টাকা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।